ড্রামার শুরুতে ফিমেল লিডকে দেখানো হয় ও তো ঘুমিয়েছিল, তখন হঠাৎ করে ঘুমটা ভেঙে যায় আর নিজেকে একটি অদ্ভুত জায়গায় দেখতে পায়। তখনই দেখতে পায় যে নিচ থেকে ওর হাজবেন্ড ওর উপর অনেক জোরে জোরে চিৎকার করছিল আর ওর মেয়েকে নিয়ে এখান থেকে চলে যায়। আসলে ওর মেয়ে তো ট্যারেস থেকে পড়ে যাওয়ার কারণে আঘাত পেয়েছে, কিন্তু এখানে ফিমেল লিড যার নামে জিজি সে তো এসব কোনো কিছু বুঝতেই পারে না। আর ও এটাও বুঝতে পারছিল না হুয়ো ওর হাজবেন্ড কিভাবে হয়েছে, কারণ একটু আগে তো ও হুয়োকে নিজের বয়ফ্রেন্ড হওয়ার জন্য প্রপোজ করেছিল। আর দেখানো হয় যে তারা দুজনে যখন 18 বছর ছিল তখন হুয়োকে ও প্রপোজ করেছিল বয়ফ্রেন্ড হওয়ার জন্য, আর হুয়ো নিজেও এতে রাজি হয়ে যায়। কিন্তু এখন হঠাৎ করে হুয়ো ওর হাজবেন্ড কিভাবে হয়ে গিয়েছে, তার উপরে ওর আবার একটি মেয়েও রয়েছে। তখন মেয়েটা আবার জিজিকে বলে আপনি নিজে এসে এখন খাবারটি খেয়ে নিন। জিজি মনে করে যে ও হয়তো কোনো গল্পের বইয়ের ভিতরে চলে এসেছে, একটু পর ওর সাথে সিস্টেম কথা বলবে, কিন্তু এরকম কোনো কিছুই জিজির সাথে হয় না। জিজির সাথে কথা বলার জন্য এখানে তো কেউ আসে না। জিজি অনেক অবাক যে ওর সাথে এসব কিছু কি হচ্ছে, ও কি টাইম ট্রাভেল করে এসেছে, আর ওর বিয়েটাই বা কিভাবে হয়েছে। তার উপরে ওর হাজবেন্ড হুয়ো ওকে একদমই পছন্দ করে না, কিন্তু ও তো হুয়োকে অনেক বেশি ভালোবাসে আর হুয়ো তো ওকে ভালোবাসতো, তাহলে তাদের দুজনের রিলেশনটা খারাপ কিভাবে হয়েছে। জিজি কোনো কিছু বুঝতে না পেরে ওর বেস্ট ফ্রেন্ডের কাছে ফোন করে, আর আমরা জানতে পারি জিজির তো ওর বেস্ট ফ্রেন্ডের সাথেও রিলেশনটা খারাপ চলছে। ওর বেস্ট ফ্রেন্ড প্রথমে ওর সাথে অনেক বেশি রেগে কথা বলে, কিন্তু জিজি ওকে বলে তুমি কি আমার সাথে দেখা করতে পারবে। তখন বেস্ট ফ্রেন্ড ওর সাথে দেখা করতে রাজি হয়ে যায়। তারা দুজনে একটি রেস্টুরেন্টে এসে দেখা করে। জিজি মোমোকে জিজ্ঞাসা করে আমার সাথে এইসব কিছু কি হচ্ছে, আমার তো কোনো কিছুই মনে পড়ছে না আর আমি কোনো কিছুই বুঝতে পারছি না হুয়ো আমার হাজব্যান্ড কিভাবে হয়েছে, কারণ আমি তো শুধুমাত্র হুয়োকে আমার বয়ফ্রেন্ড হওয়ার জন্য প্রপোজ করেছিলাম। মোমো মনে করে যে ওর সাথে মজা নিচ্ছে এখানে জিজি, তাই ওকে ইগনোর করে চলে যেতে নিয়েছিল, কিন্তু জিজি ওকে বলে তুমি আমাকে সাহায্য করো, আমি সত্যিই কোনো কিছু মনে করতে পারছি না, হতে পারে আমার মেমোরি লস হয়েছে। কিন্তু এখানে এটা বলে না মোমোকে যে সে 18 বছরের মেন্টালিটির ভিতরে এখনো রয়েছে। তখন মোমো ওকে বলে তাহলে তুমি শোনো, তোমার যখন হুয়োর সাথে বিয়ে হয়েছিল তখন তো তোমরা প্রথমে প্রথমে অনেক বেশি ভালো ছিলে, একে অপরকে অনেক বেশি ভালোবাসতে। এরপরে যখন তোমার মেয়ে হয়েছিল তখন তুমি গু কোম্পানিতে জব নাও আর এরপরে গু কোম্পানির প্রেসিডেন্টের পিছনে লেগে পড়ো আর ওকে সিরিয়াস করার সবসময় চেষ্টা করতে থাকতে, যার কারণে তুমি হুয়োর সাথে ডিভোর্সও নিতে চেয়েছো। আর এই কারণেই তোমাদের দুজনের সম্পর্ক এখন এত বেশি খারাপ হয়ে গিয়েছে আর তুমি এখন হুয়োকে ভালোবাসো না। জিজি ভাবে এটা কিভাবে হতে পারে, আমি তো হুয়োকে এত বেশি ভালোবাসি, তাহলে ওকে রেখে অন্য কোনো ছেলেকে আমি কেনই বা সিরিয়াস করতে যাব, আমার সাথে এসব কিছু কি হচ্ছে। এরপরে জিজি ওখান থেকে রাতে বাসায় আসে আর বলছিল আমার সাথে এসব কিছু কি ঘটছে, কেন আমার কোনো কিছু মনে নেই, আমার তো শুধু এটুকুই মনে রয়েছে হুয়ো আমার বয়ফ্রেন্ড। তখনই ওর মাথায় পেন হতে থাকে আর এখানে হুয়ো কার নিয়ে চলে আসে। জিজি ওর সাথে কথা বলতে যায়, কিন্তু হুয়ো ওর সাথে কোনো কথাই বলে না, কারের ভিতর থেকে নিজের মেয়েকে কোলে উঠিয়ে নেয়। আর ট্যারেস থেকে পড়ে যাওয়ার কারণে ও দেখা যায় হাতে ব্যথা পেয়েছে, তাই ওকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিল। আর জিজির ওপরে রেগে বলে তুমি তোমার মেয়ের একদমই খেয়াল রাখতে পারো না। এরপরে রাতে মেয়েকে ঘুমিয়ে দেয় আর জিজিও চলে আসে মেয়ের কেয়ার করার জন্য, কিন্তু হুয়ো এখানে ওর মেয়েকে একদমই টাচ করতে দেয় না আর বলে বিয়ের পরে তুমি কখনোই আমার মেয়েকে কেয়ার করতে আসোনি, আজ তোমার কারণে ও নিজের হাতে ব্যথা পেয়েছে, তোমার কি একটুও তোমার মেয়ের জন্য খারাপ লাগে না। অনেক হয়েছে, আমি আর সহ্য করতে পারবো না, তুমি অনেক দিন ধরে আমাদের মেয়েকে হার্ট করে আছো, আমি জানি তুমি আমার কাছ থেকে ডিভোর্স চাও। ঠিক আছে, আমি তাহলে তোমাকে ডিভোর্স দিয়ে দেবো, আর আমি ডিভোর্স পেপারও নিয়ে এসেছি, ওখানে আমি অলরেডি সাইন করে দিয়েছি। ডিভোর্সের কথা শোনার পর এখানে জিজি অনেক অবাক হয়ে যায় আর ও বলে আমি কেন তোমার কাছ থেকে ডিভোর্স নিতে যাব, আমি তো তোমাকেই ভালোবাসি। হুকে বলে আমি জানি না আমি কি করেছি, কিন্তু আমি সত্যি তোমাকে ভালোবাসি আর তোমাকে একদমই ডিভোর্স দিতে চাই না। এখানে ও হুকে বলে না যে ওর মেন্টালিটি এখন 18 বছরের ওই জিজির মতন রয়েছে, কারণ এইটা যদি ও হুকে বলে তাহলে হুও মনে করবে এখানে জিজি শুধুমাত্র নিজের দোষগুলো ঢাকার জন্য এরকম একটি মিথ্যে কথা বলছে, আর হুও ওকে বিশ্বাসও করবে না। তাই বারবার এখানে হুয়োর কাছ থেকে একটি চান্স চাইতে থাকে যে আমি আবারও সব কিছু ঠিক করে দেবো আর আমার মেয়েরও খেয়াল রাখবো, তুমি আমাকে ডিভোর্স দেও না আর ওই গুয়ের কাছ থেকেও দূরে থাকবো, আমি শুধু তোমাকেই ভালোবাসি। ও ওর চোখে রিগ্রেট দেখতে পায়, তাই বলে ঠিক আছে আমি তোমাকে একটি চান্স দিতে রাজি রয়েছি। আর ডিভোর্স পেপারগুলো ওখানে ফেলে রেখে চলে যায়। তখন জিজি মনে মনে বলছিল আমাকে এখন সবকিছু ঠিক করে দিতে হবে, কারণ আমি হুয়োকে কিছুতেই ছেড়ে দেব না।
পরের দিন সকালে জিজি ওর মেয়ের কাছে আসে মেয়ের সাথে কথা বলার জন্য। আর ওর মেয়ের নাম হচ্ছে হুজি। হুজি ওকে দেখার পরে ভয় পেয়ে এখান থেকে পালাতে শুরু করে, কারণ জিজি কখনোই ওর মেয়েকে ভালোবাসেনি, ওর মেয়ের সাথে ভালো ব্যবহার করেনি, এমনকি ওর মেয়ের কখনো কেয়ারও করেনি। তাই তো এখন মেয়ে এখানে নিজের মমকে দেখার পরই ভয় পাচ্ছে। জিজি জানতো যে ওর সাথে প্রথমে এরকমই হবে, যদি ও 5 বছর কোনো মেয়ের সাথে ভালো ব্যবহার না করে তাহলে তো ওকে দেখে ভয় পাবেই। এরপরে ও নিজের মেয়ের সাথে কথা বলার জন্য অনেক রকমের চেষ্টা করতে থাকে। হুয়ো তখন এই সব কিছু দেখছিল। আর আমরা এখানে এটাও জানতে পারি যে হুয়োর মেয়ে মানে হুজি সে তো কথা বলতে পারে না। আর ওকে সবসময় ছোটবেলা থেকেই হুয়ো কেয়ার করেছে, এই কারণে জিজির কাছেও যেতে চাচ্ছে না। জিজি বুঝতে পারে ও সবকিছু ঠিক করতে গেলে জিজিকে অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে হবে। জিজি তখন হুয়োকে জড়িয়ে ধরে আর জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে ভালোবাসো? কারণ আমি তো তোমাকে এখনো আগের মতনই ভালোবাসি। কিন্তু এখানে হুয়ো ওর উপরে তো অনেক রেগেছিল, তাই বলে আমি তোমাকে আর এখন ভালোবাসি না। কিন্তু যে জানে হুয়ো এখনো ওকে আগের মতনই ভালোবাসে, তাই ওর গালে একটি কিস করে আর বলে, কোনো ব্যাপার নয়, ভালোবাসো আর না বাসো, আমি তোমাকে আর আমার মেয়েকে ছেড়ে কোথাও যাব না, তোমাদের সাথেই থাকবো। জিজির হঠাৎ এরকম ব্যবহার দেখার পর হুয়ো অনেক বেশি কনফিউজড হয়ে যায়। ও কাউকে ফোন করে বলে, খোঁজ নিয়ে দেখো এই কয়দিনে জিজির সাথে কি হয়েছে। আর ও ভাবছিল জিজি তো ওর সাথে বিয়ের পর এরকম ভালো ব্যবহারই করেনি, অনেক বেশি রুড ব্যবহার করতো, সবসময় ওর সাথে আর ওর মেয়ের সাথে অনেক বেশি ঝগড়া করতো আর বারবার বলতো ওকে ডিভোর্স দেওয়ার জন্য ও গুকে বিয়ে করতে চায়। পরের দিন সকালে জিজি নিজের হাতে ওদের দুজনের জন্য ব্রেকফাস্ট তৈরি করে, কিন্তু এখানে হুয়ো আর হুয়োর মেয়ে তাদের দুজনের ভিতরে কেউ তো ব্রেকফাস্ট করতেই চায় না। হুয়ো যখন কাজের জন্য বাইরে যায় তখন ও হুজিকে হুজির গ্র্যান্ডমা আর গ্র্যান্ডপার কাছে রেখে আসে, কারণ জিজি তো একদমই নিজের মেয়ের দিকে ফিরেও তাকাতো না। ওরা দুজনে একসাথে এখান থেকে বের হয়ে যায়। জিজি তখন মনে মনে বলে, সত্যি আমি সবকিছু অনেক বাজেভাবে নষ্ট করেছি, এখন আমাকে বেশি হার্ড ওয়ার্ক করতে হবে। আবার ওর বেস্ট ফ্রেন্ড মোমোর কাছে ফোন করে আর মোমোকে বলে যে ওরা দুজনে এরকম একসাথে বাইরে কোথায় যেতে পারে। মোমো বলে, যখন কোনো কাজের জন্য বাইরে যায় তখন তোমাদের মেয়েকে তোমার মা আর বাবার কাছে রেখে আসে, কারণ ওনাদের সাথেও তোমার সম্পর্ক ভালো না আর ওনারাই তোমার মেয়ের দেখাশোনা করে থাকে। এটা শোনার সাথে সাথে জিজি নিজের বাসায় চলে আসে, যেখানে ড্যাড ওকে দেখার পর তো অনেক রেগে যায়, কিন্তু এরপরও জিজি ড্যাডের সাথে অনেক ভালো ব্যবহার করছে আর ড্যাডকে বলে, আমি আপনাকে প্রমিস করছি আর আমি কখনোই গুয়ের দিকে ফিরেও তাকাবো না। ড্যাড দেখতে পায় জিজি তো একদম পুরো 18 বছরের মতন ব্যবহার করছে। এরপরে জিজিকে বাসার ভিতরে নিয়ে আসে। জিজিও ভিতরে আসার পর হুজির অনেক ভালোভাবে কেয়ার করতে শুরু করে, হুজির সাথে খেলাধুলা করছিল। হুজিও তখন নিজের মমের প্রতি একটু দুর্বল হয়ে যায়। এরপর আবার জিজি নিজের হাতে এখানে হুজিকে খাবার খাইয়ে দিয়েছিল। এই সব কিছু জিজির মম আর ড্যাড দেখার পর অবাক হয়ে ওদেরকেই দেখতে থাকে। তখন ভিতরে হুয়ো এসেছিল। জিজি তখন হঠাৎ করে হুয়োকে দেখতে শুরু করার কারণে ওর হাত থেকে একটি গরম খাবার এখানে হুজির পায়ের উপরে পড়ে যায়। এইটা দেখার পর হুয়ো মনে করে জিজি ইচ্ছা করে এমনটি করেছে ওর মেয়েকে হার্ট করার জন্য। জিজি বলে ও এটা একদমই ইচ্ছা করে করেনি, ওর কাছ থেকে ভুল করে হয়ে গিয়েছে। এখানে মম আর ড্যাডও তখন হুয়োকে বলে, আমরা দেখেছি এখানে জিজি আজকে হুজির অনেক বেশি কেয়ার করছিল, ও তো নিজের হাতেই হুজিকে খাইয়েও দিচ্ছিল, এটা ওর কাছ থেকে ভুল করে হয়েছে। হুজিও এবার এখানে ড্যাডকে বলে, মম এটা একদমই ইচ্ছা করে করেনি, ভুল করে হয়ে গিয়েছে, যার কারণে হুয়ো ওর কথা বিশ্বাস করে নেয়। হুয়ো বলে, ঠিক আছে আমি এখন হুজিকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি, কারণ আমি হুজিকে নিয়ে একটি পার্টিতে যাব। পার্টির কথা শোনার পর এখানে বলে জিজি, আমিও তোমাদের সাথে যাব। কিন্তু হুয়ো ওকে মানা করে, তোমার আমাদের সাথে যাওয়ার কোনো দরকার নেই। জিজি তখন জিজ্ঞাসা করে হুজিকে, তুমি কি আমাকে তোমার সাথে নিয়ে যাবে? তো হুজি নিজের মমকে নিয়ে যেতে রাজি হয়। এরপরে তারা বাসায় আসে আর এখানে তো তারা নিজেদের মতন করে ড্রেস আপ করে নিয়েছিল। একটু পরে জিজি অনেক সুন্দর একটি ড্রেস পরে বাইরে আসে। হু এক নজরে ওর দিকে তাকিয়ে থাকে। ওকে দেখতে একদম সেই আগের মতন দেখাচ্ছিল যখন তারা স্কুলে পড়তো। হু ওকে একটি নেকলেস গিফট করে, বলে তোমার গলা দেখতে খালি লাগছে, তুমি এটা পরে নাও, তাহলে আরো বেশি ভালো দেখাবে। আর নিজের হাতে এখানে জিজির গলায় নেকলেস পরিয়ে দেয়। জিজি এই সব কিছুতে অনেক বেশি খুশি হয়েছিল। এরপরে তারা সবাই পার্টিতে আসে। এখানে আমরা একটি মেয়েকে দেখতে পাই। ওই মেয়েটি আসলে হুয়োর উপর একটি লাইন মারতে চায়, কিন্তু হুয়ো কখনোই ওকে পাত্তা দেয় না।
পার্টিতে দুজনকে একসাথে দেখার পর এখানে জিজিকে অনেক বেশি অপমান করতে শুরু করে, আর জিজিও ওকে কোনো কিছু বলছিল না। তখন দেখা যায় হুও এখানে জিজির হয়ে ওই মেয়েটিকে অনেক বেশি অপমান করে, যেটা দেখার পর মেয়েটি মনে মনে ভাবে এরা দুজনে তো ডিভোর্স নিতে চাচ্ছিল, তাহলে আবার এখন একে অপরকে প্রোটেক্ট করতে কেন শুরু করেছে। এরপরে হুয়া পার্টির ভিতর থেকে নিজের ফ্রেন্ডের সাথে কথা বলতে আসে। ওর ফ্রেন্ড বলে আমি বুঝতেই পারছি না ওর কি হয়েছে, আসলে তোমরা দুজনে তো ডিভোর্স নিতে চাচ্ছিলে, তাহলে হঠাৎ করে জিজি এরকম পরিবর্তন কিভাবে হয়ে যেতে পারে। হুয়া বলে আমি নিজেও এটা বুঝতে পারছি না ওর কি হয়েছে, আর ও তো একদম সেই আগের মতন ব্যবহার করছে যখন আমরা নতুন নতুন রিলেশনশিপে ছিলাম। এমন তো নয় যে ও টাইম ট্রাভেল করে 7 বছর পরে চলে এসেছে। পার্টিতে জিজি মোমোর সাথে ছিল, তার পাশাপাশি এখানে নিজের মেয়ের খেয়ালও রাখছিল। তারা দুজনে এখানে কথা বলতে থাকে। জিজি বলে এখন আমি সবকিছু ঠিক করতে চাচ্ছি, কারণ আমি হুয়ের সাথেই থাকবো। তখনই পার্টিতে মিস্টার গু চলে আসে, আর যাকে দেখার পর এখানে জিজি অবাক হয়ে জিজ্ঞাসা করে মোমোকে, এটাই কি সে স্টুপিড ছেলে যার জন্য আমি হুয়ের সাথে ফাইট করেছি? এতে মোমো বলে হ্যাঁ এটাই হচ্ছে সেই ছেলে যার জন্য তুমি তোমার ফ্যামিলি নষ্ট করতে চলেছো। ও তো এবার গুকে ইগনোর করে যাচ্ছিল, কিন্তু গু নিজে থেকে চলে আসে ওর সাথে কথা বলতে। জিজি বলে আমার তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই, আর তুমি তো দেখতে হ্যান্ডসামও না, তাহলে আমি কিভাবে তোমার জন্য আমার হাজবেন্ডের থেকে ডিভোর্স নেব? তোমার থেকে বেশি ভালো আমার নিজের হাজবেন্ড রয়েছে। গু বলে কিন্তু তুমি তো কোম্পানিতে সবসময় আমার পিছনে ঘুরঘুর করতে। জিজি রেগে গিয়ে ওকে অনেক জোরে একটি থাপ্পড় মারে, আর এরপরে বলে তুমি কি এক কথা একবার বললে বুঝতে পারো না? তোমাকে বলেছি না এখন আর আমি তোমাকে একদমই লাইক করি না, আমি আমার হাজবেন্ডকে লাইক করি। আর তোমাকে আগে যেই সব কথাগুলো বলেছি ওই সব কথাগুলো আমি ফিরিয়ে নিচ্ছি। এইটা বলে চলে যেতে নিয়েছিল, কিন্তু গু ওর হাত ধরে নেয়। তখন এখানে হু চলে আসে আর ওদের দুজনের ভিতরে ঢুকে পড়ে। দেন এখানে গুকে বলে তুমি দেখতে পারছো না জিজি তোমাকে কি বলছে? ও তোমাকে লাইক করে না, তাই জিজিকে ডিস্টার্ব করা বন্ধ করো। জিজি তো এখানে হু ওকে সাপোর্ট করছে, এটা দেখে অনেক খুশি হয়ে যায়। আর এখানে আমরা জানতে পারি হু আর গু তারা দুজনে আসলে বিজনেস রাইভালও রয়েছে। তখন গু এখান থেকে রেগে চলে যায়। জিজি খুশি হয়ে এখানে তখন হুয়োর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু হু ওকে এখনো সেরকম ভাবে পাত্তা দিচ্ছিল না। তখন আমরা পার্টিতে হুয়োর মম আর ড্যাডকে দেখতে পাই। হুয়োর মম আর ড্যাডের সাথে হুয়োর সম্পর্ক ভালো ছিল না। আসলে মম আর ড্যাড মনে করে হুয়ো যদি এই মেয়েটিকে বিয়ে না করে অন্য কোনো ফ্যামিলির মেয়েকে বিয়ে করতো, তাহলে হয়তো তাদের মেয়েটা এরকম বোবা হতো না, তাদের মেয়েটা স্বাভাবিক হতো, যার কারণে একদমই পছন্দ করে না এখানে জিজি আর জিজির মেয়েকে। প্রথমে তো জিজির অনেক বেশি অপমান করে, কিন্তু এরপরে আবার জিজির মেয়েকে নিয়েও কথা বলতে শুরু করে। জিজি তো নিজের অপমান সহ্য করে নিচ্ছিল, কিন্তু নিজের মেয়ের অপমান একদমই সহ্য করতে চায় না, তাই এখানে হুয়োর মম আর ড্যাডকে উচিত শিক্ষা দিয়ে দেয়। তখনই হুয়ো চলে এসেছিল, আর এখানে জিজি আর নিজের মেয়েকে সাপোর্ট করে মম ড্যাডের সাথে কথা কাটাকাটি করে। মম ড্যাড তখন রেগে বলে তুমি ওই সাধারণ একটি মেয়ের জন্য আমাদের সাথে এরকম করছো? হুয়ো বলে আপনি যদি আমাদেরকে পছন্দ না করেন তাহলে কেন আমাদেরকে ইনভিটেশন কার্ড পাঠান? আজকের পর থেকে আর পাঠানোর দরকার নেই। এরপরে ওখান থেকে সবাইকে নিয়ে বাসায় চলে আসে। বাসায় আসার পর জিজি হুয়োকে সরি বলে, আজ পার্টিতে আমি তোমার মম আর ড্যাডের সাথে অনেক বেশি বাজে ব্যবহার করেছি, তাই আমাকে ক্ষমা করে দিও। হুয়ো বলে তুমি কোনো ভুল কিছু করোনি, আমি ওনাদের সাথে ওরকমই ব্যবহার করতাম যদি আমার মেয়েকে নিয়ে এরকম কথা বলতে থাকে। রাত হয়ে যাওয়ার কারণে হুজিকে তারা বেডে নিয়ে যায় ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য। এখানে হুজি তখন নিজের মম আর ড্যাডকে কাছে নিয়ে আসার জন্য বলছিল আমাকে গুড নাইট কিস করো, আর যার কারণে এখানে তারা দুজনেই যাচ্ছিল হুজিকে গুড নাইট কিস করতে। হুজি একটু পিছনে সরে যায়, আর দুজনের ভিতর অনেকটাই বেশি রোমান্টিক সিন তৈরি হয়। এতে করে তারা দুজনে একটু লজ্জা পেয়ে যায়, কিন্তু জিজি তো অনেক খুশি হয়েছিল। পরের দিন দেখানো হয় জিজির মেয়ে হুজিকে তার স্কুলে, আর এখানে ওকে একটি ছেলে বুলিং করেছিল। জিজি স্কুলে আসার পর এই কথা জানতে পারে, আর এখানে ওর মেয়ে তো অনেক বেশি কান্না করছিল। এখানে আমরা ওই বাচ্চা ছেলেটিকেও দেখতে পাই, নিজেই তো এখানে হুজিকে মারধর করেছে আর হুজিকে বুলিং করেছে, কিন্তু হুজিকে সরি বলেনি, উল্টো এখানে সব দোষগুলো দিচ্ছিল হুজির ওপরে। তখন ছেলেটির মমও চলে আসে, আর নিজের ছেলের দোষ রয়েছে এটা জানার পরও নিজের ছেলেকে সাপোর্ট করতে থাকে। হুজি তো বারবার কান্না করতে থাকে। জিজি তখন হুজিকে বলে দেখো আমি তোমার পাশেই রয়েছি, তোমাকে আর কেউ বুলিং করবে না। এখানে হুজি আর জিজি তাদের দুজনের অনেক বেশি অপমান করে। জিজি এটা একদমই সহ্য করতে চায় না, তাই বলে দাঁড়াও আমি তোমাদেরকে উচিত শিক্ষা দিচ্ছি।
এখানে ওই মহিলাটির ছেলেকে বলে তুমি তোমার মুখ বন্ধ রাখো, আর মহিলাটিকে অনেক জোরে একটি থাপ্পড় মারে। এতে মহিলাটি রেগে বলে তুমি জানো তুমি কাকে থাপ্পড় মেরেছো? আমি চাইলে কিন্তু তোমার অনেক বড় ক্ষতি করে দিতে পারবো। তুমি আমার হাজবেন্ড আর ড্যাডকে চিনো না। জিজি বলে তুমি জানো আমি কার ওয়াইফ, আর আমার হাজবেন্ড হচ্ছে হুয়ো। ওকে আমি ফোন করলে তোমার ছেলেকে এই স্কুল থেকে বের করে দিতে পারবে। কিন্তু এখানে সবাই তো জানতো জিজির সাথে ওর হাজবেন্ড হুয়োর সম্পর্ক ভালো না, তাই ওর কথা বিশ্বাস করে না। কিন্তু তখনই ভিতরে হুয়ো চলে আসে আর এখানে জিজিকে সাপোর্ট করে। দেখা যায় সত্যিই তখন হুয়ো ওই মহিলাটির ছেলেকে স্কুল থেকে ফায়ার করে দেয়, এমনকি ওদের কোম্পানির সাথে সব কন্ট্যাক্টগুলো ক্যান্সেল করে। তখনই মহিলাটির বাবা ওকে ফোন করে অনেক বেশি বকা দেয় যে তুমি কি এমন করেছো, যার কারণে হুয়ো কোম্পানি আমাদের সাথে কন্ট্যাক্ট ক্যান্সেল করেছে। একটু পরে তারা তিনজনে আবারও বাসাতে ফিরে আসে, আর জিজি যেহেতু ওখানে ফাইট করেছে তাই ওর কোমরে ব্যথা পেয়েছিল। এটা আবার হুয়ো দেখতে পায়, যার কারণে ওর কোমরে ম্যাসেজ করে দিয়েছিল আর মেডিসিন লাগিয়ে দিতে নাই। তখন তারা দুজনে অনেক বেশি ক্লোজে চলে আসে, এই কাপড়কে কিস করতেই যাবে, কিন্তু এখানে হুজি চলে আসে আর হুজি বলছিল যে আমার ঘুম পাচ্ছে, যার কারণে জিজি ওকে বেডে নিয়ে আসে, দেন শুইয়ে দেয়। এই সবকিছু দূরে দাঁড়িয়ে থেকে হুয়ো দেখতে থাকে, কারণ ও এরকম ভাবে কখনোই দেখেনি জিজি হুজির এত বেশি কেয়ার করছে। জিজিও আজ হুজির পাশে ঘুমিয়ে পড়েছিল, একটি স্বপ্ন দেখতে থাকে যেখানে ও দেখছিল কিরকম ভাবে ওর মেয়েকে অনেক বেশি বুলিং করত আর ওর মেয়ের সাথে অনেক বাজে ব্যবহার করত, আর ও তো নিজে ইচ্ছা করে নিজের মেয়েকে ট্যারেস থেকে ফেলে দিয়েছিল। এইসব দেখার পর ও ভয় পেয়ে উঠে পড়ে আর হুজিকে দেখার পরে বলে আমি বুঝতে পেরেছি আমি কত সব ভুল কাজগুলো করেছি, আর এখন আমার কপাল ভালো যে আমি এখানে রয়েছি, আমি সবকিছু ঠিক করে দেব। তখন জিজির বেস্ট ফ্রেন্ড জিজিকে ফোন করে একটি জায়গায় আসতে বলে। একটু পরে জিজি রেডি হয়ে তখন ওর বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে আসে। ফ্রেন্ড বলে আমি এর আগেও তোমাকে এরকম ভাবে অনেক জায়গায় নিয়ে গিয়েছি, কারণ তুমি অনেক ভালো ফটোগ্রাফিং করতে পারো আর অনেক মডেলদের ছবিও তুমি তুলে এসেছো আজ পর্যন্ত। আর ওর ফ্রেন্ডই ওকে এরকম একটি জব খুঁজে দিয়েছিল যে যে অনেক ভালো ফটো তুলতে পারে, কিন্তু আজ এখানে যে মডেল এসেছিল সে একটু রুড আর জিজির সাথে ভালো করে কথা বলছিল না। কিন্তু জিজি ওর নিজের ট্যালেন্ট ওকে দেখিয়ে দেয় আর নিজে ভালোভাবে ওর ছবিগুলো তুলে দিতে পারে। পরে যখন ছবিগুলো মডেল দেখে তখন খুশি হয়ে যায় আর জিজিকে বলে আজ থেকে কি তুমি আমার হয়ে কাজ করবে? এতে জিজি বলে আমি শুধু একজনের হয়ে কাজ করতে পারবো না। মডেল তখন রেগে এখান থেকে চলে যায়, কিন্তু জিজি তো ওর নিজের কাজ কমপ্লিট করতে পেরেছে, তাই জিজি আর মোমো দুজনেই অনেক খুশি হয়ে যায়। রাতে জিজি বাসায় আসে, ও জানতে পারে হুজি ঘুমিয়ে পড়েছে, কিন্তু হুয়ো এখনো বাসায় আসেনি। মেড বলে আজ মনে হয় বস একটু লেট করে বাসায় আসবে। জিজি তখন সোফাতে অপেক্ষা করতে থাকে হুয়োর আসার। অনেক রাতে হুয়ো অনেক বেশি ড্রিঙ্ক করে চলে আসে। জিজি তখন ওকে তাড়াতাড়ি করে রুমে নিয়ে যায় আর ওর কেয়ার করতে চাচ্ছিল, কিন্তু এখানে হুয়ো এতই বেশি হ্যান্ডসাম, প্রথমে তো ও বারবার হুয়োকে দেখতে থাকে। হুয়োর অনেক বেশি ক্লোজে চলে গিয়েছিল, কিন্তু এরপরে তাড়াতাড়ি করে উঠে পড়ে। এখানে হুয়ো তখন ড্রাঙ্ক থাকা অবস্থায় ওকে বলে তুমিও কেন আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছ? আমার মম ড্যাডও আমাকে পছন্দ করে না, আর তুমিও আমাকে পছন্দ করো না। বিয়ের পরে কখনোই আমার সাথে ভালো ব্যবহার করোনি, কিন্তু আমি আর আমার মেয়ে তো তোমাকে অনেক বেশি ভালোবাসি। জি বুঝতে পারে ও হুয়ের সাথে অনেক বাজে ব্যবহার করেছে, তাই তো হু এরকম ভাবে কথা বলছে, আর ও হুকে অনেক বেশি হার্ট করেছে। তাই ভাবছিল যে আমি জানি আমি হুকে অনেক বেশি হার্ট করেছি, কিন্তু এখন আমি সবকিছু ঠিক করে দেব। এখানে হুকে সরি বলে আমি জানি না আমি কিভাবে তোমাকে হার্ট করেছি, কিন্তু এখন আর আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। হু তো ওকে জড়িয়ে ধরেছিল। এরপরে তারা দুজনে এখানে একে অপরকে কিস করে। সকালে আমরা দুজনকে একটি বেডেই দেখতে পাই। তখন হুয়োর ঘুমটা ভেঙে যায় আর নিজের পাশে এখানে জিজিকে দেখতে পায়। এক নজরে জিজির দিকেই তাকিয়ে থাকে। অনেকদিন পর ও যেন জিজিকে এরকম ভাবে নিজের পাশে পেয়েছে। তখন জিজিও ঘুম থেকে উঠে পড়ে আর হুয়োকে বলে কাল রাতে তুমি অনেক বেশি ড্রিঙ্ক করে এসেছিলে, তাই আমি তোমার কেয়ার করতে করতে এখানেই ঘুমিয়ে গিয়েছি। এরপর আবার হুয়োকে বলে আমরা কি সবকিছু ঠিক করতে পারি না, আবারও কি একসাথে হ্যাপিতে থাকতে পারবো না? এতে হুয়ো বলে কিন্তু আমার সময়ের প্রয়োজন রয়েছে। জিও ভালো করে বুঝতে পারে সবকিছু ঠিক করতে গেলে কিছুদিন তো সময় নিতেই হবে, বাট ও সবকিছু ঠিক করেই ছাড়বে। এরপরে হু কোম্পানিতে যাওয়ার জন্য রেডি হয়ে বাইরে আসে, যেখানে দেখতে পাই হুজিকে। জিজির সাথে বসে রয়েছিল আর হুজি বলছিল আজকে ওর স্কুলে যাওয়ার কোনো ইচ্ছাই নেই। জিজি বলে আজ তোমার স্কুলে যাওয়ার দরকার নেই, তুমি কাল স্কুলে যাবে। এমনকি জিজি তো হুকে এটাও বলে তুমি কোম্পানিতে যাও, আমি লাঞ্চ নিয়ে তোমার কোম্পানিতে যাব। যদিও এখানে হু ওর কথায় সেরকম পাত্তা দেয় না, কারণ বিয়ের পরে কখনোই জিজি হুর কোম্পানিতে যায়নি, তাই হু স্বাভাবিকভাবে আজ এই কথা বিশ্বাস করবে না।
বাট জিজি তো নিজের হাতে খাবার রান্না করে মেয়েকে নিয়ে বের হয়ে পড়ে কোম্পানিতে যাওয়ার জন্য। আর ও স্কুটি করে কোম্পানিতে আসে, যেখানে ওর সাথে গুড় দেখা হয়ে যায়। আর গু আসার পর ওর সাথে ফ্লার্টিং করতে শুরু করে, কিন্তু জিজি ওকে একদমই পাত্তা দিচ্ছিল না। গু হুকে অপমান করার জন্য বলে, হু কি এতটাই গরিব যে তোমাকে একটি কারও কিনে দিতে পারে না? তখন জিজি বলে, আমার হাজবেন্ড অনেকটাই বেশি রিচ, আসলে আমার তো স্কুটি করে আসতেই বেশি ভালো লাগে। আর এইটা নিয়ে তোমাকে কথা বলতে কে বলেছে? এরপরে কোম্পানির ভিতরে চলে আসে লাঞ্চ নিয়ে। তারা তিনজনে একসাথে এই খাবারটি খাচ্ছিল, আর এইসব কিছু অনেক বেশি ভালো লাগে হুয়োর কাছে। আর হুয়োর আজকের প্রথম যেন একটি ফ্যামিলির মতন ফিলিংস হচ্ছিল। লাঞ্চ শেষ করে তারা ওখান থেকে বাইরে আসে, আর আজকের জন্য হুয়ো জিজির উপর অনেক খুশি হয়ে যায়। দুজনে একে অপরকে কিউট ভাবে বাই বলে। মেয়েকে নিয়ে জিজি এখান থেকে চলে যাচ্ছিল, হুয়ো তখন ওকে দেখতে থাকে আর বলে, জিজির ব্যবহার একদম পুরো 18 বছরের জিজির মতন রয়েছে। আমার কাছে জিজির ভালোবাসাটা তখনকার জিজির মতন লাগছে। জিজিকে এরপর বাসায় দেখানো হয়, ও তো নিজের কিছু ছবি দেখছিল যাতে করে সবকিছু ভালোভাবে বুঝতে পারে। তখনই জিজির কাছে একটি অচেনা মেয়ে ফোন করে আর জিজিকে একটি জবের অফার করে। দেখা করার জন্য জিজিকে একটি জায়গায় আসতে বলে। একটু পরে জিজি ওখানে চলে আসে। এই মেয়েটি এখানে বলে, আসলে তোমার ফটোগ্রাফিং অনেক বেশি ভালো, তাই আমরা আমাদের কোম্পানিতে তোমাকে নিতে চাচ্ছি। এখানে জিজি বলে, এই কোম্পানিটা আবার গুয়ের না তো? এতে মেয়ে বলে, আমরা গু নামের কাউকে চিনি না, আর এই কোম্পানি আমরা নতুন শুরু করতে যাচ্ছি। জিজিও কন্ট্রাক্ট পেপারে সাইন করে দেয়। ওখান থেকে বাইরে আসে, তখন আমরা বাইরে হু আর ওর ফ্রেন্ডকে দেখতে পাই। হু ওকে দেখার পরে বলছিল, এখানে জিজি গুয়ের অ্যাসিস্ট্যান্টের সাথে কি করছে? হুয়ের মনে হয় জিজি আবার হয়তো গুয়ের সাথে মিলে ওকে চিট করবে। এইদিকে আমরা দেখতে পাই জিজিকে অনেক খুশি হয়েছিল, ও একটি জব পেয়েছে। আর ভাবছিল, আমি যখন প্রথম স্যালারি পাবো তখন ওইটা দিয়ে হুয়োকে গিফট দেবো, এরপর আমি হুয়োকে বলবো আমি জব পেয়েছি। রাতে হুয়োর রুমে আসে। হু এখানে কোম্পানির কাজ করছিল। জিজি হুয়োকে বলে, আমি তোমার জন্য সারপ্রাইজ নিয়ে এসেছি। আর এরপর নিজের গিফটটা এখানে হুয়োকে দেখায়, কিন্তু হুয়ো তো ওর উপরে রেগেছিল, তাই বলে, তোমার এই গিফট নেওয়ার আমার কোনো দরকার নেই। আর জিজ্ঞাসা করে জিজিকে, তুমি কি কিছু আমাকে বলতে চাও? জিজি বলে, আমার তো বলার মতন সেরকম কিছুই নেই। আর ওর গিফটটা এখানে যেহেতু হুয়ো নিচ্ছে না, তাই রেগে এখান থেকে চলে যায়। কিন্তু ও চলে যাওয়ার পর হুয়ো ঠিকই এই গিফটটা অ্যাকসেপ্ট করেছিল। পরের দিন হুজিকে স্কুলে নিয়ে যাওয়ার সময় জিজির সাথে ভালো করে কথাই বলছিল না হুয়ো, কিন্তু এরপরও জিজি ওর সাথে কারে করে কোম্পানিতে যাওয়ার জন্য বের হয়। জিজি এখনো হুয়োকে বলেনি ও একটি জব পেয়েছে, ও ভাবছিল সারপ্রাইজ দেবে। কিন্তু হুয়ো তো ভাবছিল জিজি আবার হয়তো গুয়ের কাছে চলে যাবে। জিজি কোম্পানিতে আসার পর কোম্পানি দেখার পরে মনে মনে বলে, নতুন একটি কোম্পানি এত বড় কিভাবে হতে পারে? আর ওকে কিন্তু এখানে হুয়ো ফলো করছিল। হুয়ো নিজেও তখন বিজনেস ট্রিপে চলে যায়। এরপরে জিজি কোম্পানির ভিতরে আসে, যেখানে ওই মেয়েটি জিজিকে বসের কাছে নিয়ে আসে। জিজি এখানে বসকে দেখার পর অবাক হয়ে যায়, কারণ এইটা তো গু ছিল। গুকে দেখার পর রেগে যায়। গু বলে, দেখো এখন আমি তোমার ওপরে ইমপ্রেস হয়ে গিয়েছি, আর তুমি আমাকে বারবার রিজেক্ট করছো, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। জিজি বলে, আমার সাথে চিট করা হয়েছে, আমি এখানে জব করব না, আমি কন্ট্রাক্টটা ভেঙে দেব। এতে গু বলে, তুমি যদি এখন কন্ট্রাক্ট ভাঙতে চাও তাহলে তোমাকে কিন্তু আমাকে 50 মিলিয়ন টাকা দিতে হবে। জিজি বলে, ঠিক আছে, আমি কন্ট্রাক্ট ভাঙবো না, কিছু দিনেরই ব্যাপার, আমি কাজ করে এখান থেকে চলে যাব, বাট কখনোই তোমার সাথে থাকবো না। গু তখন কথা বলতে বলতে ওর অনেক ক্লোজে এসেছিল। জিজি তো রেগে এখান থেকে বের হয়ে যায়। তখন আবার গু কারোর কাছে ফোন করে আর বলে, এইটার কি ছবি তুলেছো? জিজি ওখান থেকে বাইরে আসার পর ওই মেয়েটির সাথে দেখা হয়ে যায়। মেয়েটি বলে, তাহলে তুমি আবারও বাহানা খুঁজেই বের করেছো, কিভাবে গুয়ের কাছে আসতে পারবে? জিজি বলে, তোমার ফালতু কথাগুলো শোনার সময় আমার কাছে একদমই নেই, তাই আমার সামান থেকে সরো। জিজি ওখান থেকে বাসায় আসার পর জানতে পারে মেয়েটির কাছ থেকে হুয়ো তো কিছুদিনের জন্য বিজনেস ট্রিপে গিয়েছে। এরপরে হুয়ো ওখান থেকে ভিডিও কল করেছিল হুজির কাছে, আর হুজি এখানে বলে, আমি তোমাকে মমকে দেখাবো। এইটা বলে নিয়ে যায় জিজির কাছে। জিজি তখন শাওয়ার নিয়ে বের হয়েছিল, তাই তো হুয়োকে দেখার পর লজ্জা পেয়ে যায়। এরপরে হুয়োর সাথে কথা বলতে শুরু করে, আর হুয়োকে অনেক বেশি মিস করতে থাকে। কিন্তু এখনো জিজি হুয়োকে এটা বলে না ও গুয়ের কোম্পানিতে জব করছে। পরের দিন জিজি কাজে যায়, যেখানে গু সবসময় ওর পেছনে ঘুরঘুর করতো, কিন্তু জিজি এবার ওকে একদমই পাত্তা দেয় না। এইসব কিছুতে গু বলে, আমি তো আমার আসল চালটা এখনো দেইনি। বাসায় এখন হু ছিল না, তাই জিজি কাজ শেষ করে বাসায় এসে নিজের মেয়ের সাথে খেলাধুলা করতো, আর অনেক সময় মেয়ের সাথে কাটাতে শুরু করে।
এমনকি নিজের মম আর ড্যাডের সাথে সময় কাটানোর জন্য ওনাদের বাসায় চলে আসে। তারা তাদের সবার সাথে অনেক ভালো সময় কাটাচ্ছিল। জিজির এরকম ব্যবহারে সবাই জিজির ওপর অনেক খুশি হয়ে গিয়েছিল আর সবকিছু প্রায় ঠিক হয়ে যাচ্ছিল। কিন্তু তখনই আবার দেখা যায় এই বাসায় গু চলে এসেছে। জিজি ওকে দেখার পর রেগে যায়, ওকে বাসার ভিতরে ঢুকতে দিতে চায় না, কিন্তু গু তো চালাকি করে ভিতরে ঢুকে পড়ে। এখানে জিজির মম ড্যাড ও গুকে একদমই সহ্য করতে পারে না, কিন্তু যখন জানতে পারে গুয়ের কোম্পানিতে জিজি জব করছে এই খাতিরে গুকে এখানে বসতে বলে। কিন্তু জিজি গুকে কোনো খাবার খেতে দিতে চাচ্ছিল না। আর গু এখানে জিজির মেয়ে হুজির সাথেও কথা বলার চেষ্টা করে, কিন্তু হুজিও গুয়ের সাথে সেরকম ভালোভাবে কথা বলে না। হুজির কাছ থেকে গুকে দূরে সরাতে নিয়েছিল। তখনই ভিতরে চলে আসে হু, দুজনকে একসাথে দেখতে পায়। ও তো ভুল বুঝে নেয় এখানে জিজিকে, রেগে যায়, তাই নিজের মেয়েকে এখান থেকে নিয়ে চলে যেতে চাচ্ছিল। মম ড্যাড এখানে হুকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু হু কোনো কিছু না শুনে চলে যায়। জিজিও তখন হুয়ের পিছনে বাহিরে চলে যায়। মম ড্যাড তখন গুকে বলে, এখন এখানে থেকে কি করবে, এখান থেকে চলে যাও। হু বলে, তুমি আমাকে সত্যিটা বলো। জিজি বলে, তোমাকে সত্যিটা বলার জন্যই তো আমি তোমার পিছনে পিছনে এখানে এসেছি। জিজি হুকে বলে, আমি তোমাকে সত্যি কথা বলছি, গুয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি গুকে একদমই লাইক করি না, আমি শুধু তোমাকেই লাইক করি। আর আমি তো এটাও জানতাম না আমি গুয়ের কোম্পানিতে জব পেয়েছি। আমার সাথে স্ক্যাম করা হয়েছে। ওই মেয়েটি আমাকে বলেছিল ওটা একটি নতুন কোম্পানি হবে যেখানে আমাকে জব দেওয়া হয়েছে। আমাকে নিয়ে কন্ট্রাক্ট পেপারেও সাইন করিয়ে নিয়েছে। এখন যদি আমি ওই জবটি ছেড়ে চলে আসতে চাই তাহলে 50 মিলিয়ন দিতে হবে গুকে। এটা শোনার সাথে সাথে হু নিজের কার্ড বের করে দেয় ওকে, আর বলছিল এখান থেকে তুমি 50 মিলিয়ন ওকে ফিরিয়ে দাও। জিজি বলে, আমি তোমার ওয়াইফ, কিন্তু তাই বলে এরকম ভাবে তোমার টাকা নষ্ট করতে পারবো না। কিছু দিনেরই ব্যাপার, এরপর আমি ওর কোম্পানি ছেড়ে চলে আসবো আর কখনোই গুয়ের সাথে দেখাও করবো না, তোমাকে প্রমিস করছি। হুও বলে, ঠিক আছে, তোমার এই কথা যেন মনে থাকে, আর যদি আবার ওর কাছে ফিরে যেতে চাও তাহলে এবার আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। জিজি বলে, এমনটি কখনোই হবে না। জিজি উঠে যেতে নিয়েছিল, তখন ওর পায়ে ব্যথা পায়। এটা দেখার পর হুও তাড়াতাড়ি করে ওর কাছে চলে আসে, ওর কেয়ার করতে থাকে। পরের দিন জিজি আবারও কাজ করার জন্য একটি রেস্টুরেন্টে গিয়েছিল, আর তখনই ওখানে গু চলে আসে। সেদিন ওর সাথে অনেকভাবে ফ্লার্টিং করার চেষ্টা করে। জিজি ওকে একদমই পাত্তা দেয় না। জিজি বলে, আমি তো বলে দিয়েছি আমি শুধুমাত্র আমার হাজব্যান্ডকে ভালোবাসি। গু এখানে ওকে টাচও করতে নিয়েছিল। জিজি এইসব কিছুতে অনেক রেগে গিয়ে ওর মুখের উপরে পানি ফেলে দেয়। এরপরে জিজি বসের কাছে আসে আর এখানে বলে যে আজকে আমি আমার হাজব্যান্ডের সাথে ডেটে যাব। বস বলে, আমি এটা শোনার পর অনেক খুশি হয়েছি, তোমাকে অনেক সুন্দরভাবে রেডি করে দেবো যেন তোমার হাজব্যান্ড তোমাকে দেখার পর তোমার উপরে ফিদা হয়ে যায়। অন্যদিকে তখন হু ওর জন্য অপেক্ষা করছিল, আর জিজিকে অনেক সুন্দরভাবে রেডি করে দেওয়া হয়। জিজি তো নিজেকেই নিজে দেখার পর চিনতে পারছিল না। হু ওর জন্য বাইরে কার নিয়ে অপেক্ষা করছিল। যখন ভিতর থেকে জিজি বাইরে আসে হু ওকে দেখার পর সত্যি ইমপ্রেস হয়ে যায়। তারা দুজনে ডেটে চলে আসে, যেখানে ও অনেক রকম ভাবে হুকে সিডিউস করার চেষ্টা করে। এইসব কিছুতে সাদাসিধে হু অনেক বেশি লজ্জা পাচ্ছিল, তাই একবার ওয়াশরুমের বাহানা দিয়ে এখান থেকে উঠে যায়। ফিরে আসার পর জিজি আবার ওকে সিডিউস করতে নেয়। তখন আবার ও নিজের বিজনেসের কাজের কথা বলে। এরকম ভাবে বারবার জিজিকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিল, আর যার কারণে দুজনের ভিতরে এখানে সেরকম কোনো কিছুই হতে পারে না। এরপর ওখান থেকে বাইরে আসে, আর হু কার বের করতে গিয়েছিল। জিজি রাস্তায় একাই ছিল। একটি ছেলে এসে জিজির কাছ থেকে নাম্বার চাইতে থাকে। জিজি ওকে নাম্বার দিতে মানা করে। ছেলেটি বলে, তাহলে এরকম ড্রেস পরে তুমি আমাদেরকে দেখানোর জন্য রাস্তায় ঘোরাঘুরি করছো, আবার নাম্বারও দিচ্ছ না। তখন হু এসে নিজের কোট এখানে জিজিকে অফার করে, আর ছেলেটিকে ভয় দেখায়। ছেলেটি এখান থেকে চলে যায়। জিজি অনেক খুশি হয়ে যায়, হু ওর এত বেশি কেয়ার করে, ওকে কোট অফার করেছে। খুশি হয়ে তারা দুজনে এখানে একে অপরকে জড়িয়ে ধরে, আর আমরা হুকে দেখার পর বুঝতে পারি ও এখন জিজিকে বিশ্বাস করতে শুরু করেছে। তাই জিজি ভাবছিল, আমার মনে হয় আমি একটু একটু হলেও সবকিছু পরিবর্তন করতে পেরেছি। জিজি বাসায় এসে কিছু ছবি দেখছিল, তখনই ওর কাছে ফোনে একটি ছবি পাঠানো হয় যেখানে কিনা হুয়ের সাথে স্কুলে একটি মেয়ে ছিল। ও মনে করে যে স্কুল লাইফে হয়তো হু এর সাথে ডেট করেছে, তাই রেগে হুকে এটা জিজ্ঞাসা করতে আসে। হু তখন শাওয়ার নিয়েছিল। হুকে এরকম ভাবে দেখার পর অবাক হয়ে যায়। এরপর হু বলে, আমি এক্ষুনি শাওয়ার নিয়েছি। জিজি তখন জিজ্ঞাসা করে, এই মেয়েটিকে তুমি স্কুলে ওর সাথে কি করেছো? হু বলে, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি ওর উপরে একদমই ইন্টারেস্টিং ছিলাম না। এরপর আবার হু এখানে জিজিকে ওর সাথে গুয়ের ছবি দেখায়, আর বলে, এটা কি? জিজি বলে, এটা শুধুমাত্র ভুল অ্যাঙ্গেল থেকে ছবি তোলা হয়েছে, আমরা দুজনে অতটা বেশি ক্লোজে ছিলাম না। আর আজকের পর থেকে তোমার যদি গুয়ের সম্পর্কে কোনো কিছু জানতে হয় তাহলে আমাকে বলবে, আমি সবকিছু তোমাকে ভালোভাবে বলবো। হু বলে, ঠিক আছে, এমনটাই করব। তখন হঠাৎ করে জিজির মাথায় পেন হতে থাকে। হু জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো?
জিজি বলে হ্যাঁ আমি ঠিক রয়েছি। এখানে হু তখন ওকে একটি ইনভিটেশন কার্ড দিয়েছিল, আসলে ওর পছন্দের ফটোগ্রাফারের একটি ইনভিটেশন ছিল যেখানে ওকে নিয়ে যাবে। জিজি এটা পেয়ে অনেক খুশি হয়ে যায়। পরের দিন তারা দুজনে ওখানে আসে ফটো দেখার জন্য, আর এখানে হঠাৎ করে গুয়ো চলে আসে। গু এখানে হুয়োকে বলে যে দেখো তোমার ওয়াইফ জিজি, কিন্তু এরপরও জিজি তোমাকে ওই ডিলটি দেয়নি, বরং জিজির জন্য আমি ওই ডিলটি পেয়ে গিয়েছি। হু তখন এখান থেকে চলে যায়। আর জিজি জিজ্ঞাসা করে গুকে তুমি এখানে কি করতে এসেছো। গু বলে আমি তোমাকে লাইক করি আর তুমিও আমাকে লাইক করো, তাহলে কেন আমার কাছ থেকে দূরে থাকছো। জিজি বলে তুমি কি এক কথা একবার বললে বুঝতে পারো না, আমি তোমাকে একদমই লাইক করি না, আর তোমার মতন ছেলের প্রতি কে কিভাবে ইন্টারেস্টিং হতে পারে। এখানে জিজি এটা জানতো না যে জিজিকে অন্য কেউ কন্ট্রোল করছে। তার জিজির মাথায় পেন হতে থাকে, আর ও হঠাৎ করে দেখা যায় গুয়ের উপরে ইন্টারেস্টিং হতে থাকে, আবার ও গুকে দূরে সরিয়ে দেয়। তখন হু এসে ওদের দুজনকে আলাদা করে এখান থেকে জিজিকে নিয়ে যায়। ভিতরে আমরা মাস্ক পরা একটি অচেনা লোককে দেখতে পাই। তারা দুজনে কারের ভিতরে আসে, যেখানে জিজি ওকে থ্যাংক ইউ বলে ওখান থেকে নিয়ে আসার জন্য। দুজনের ভিতরে সবকিছু ঠিক হয়ে গিয়েছিল। পরের দিন সকালে যখন হু বাহিরে আসে তখন দেখতে পায় জিজিকে। জিজি আবারও ওই রকম স্কুল ড্রেস পরেছিল, আর ওকে ওই রকম ভাবে সারপ্রাইজ দেয় যেরকমটা ভাবে 18 বছর আগে দিয়েছিল। ওকে বলে আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি আর সারা জীবন তোমার সাথেই থাকবো। হু ওর কথাগুলো শোনার পর অনেক খুশি হয়ে যায়, কিন্তু জিজি যখন হুকে এইসব কথাগুলো বলছিল তখন ওর মাথায় পেন হতে থাকে, আর ওর মনে হতে থাকে ও হুয়ের কাছ থেকে অনেকটাই বেশি দূরে চলে যাচ্ছে। রাতে আমরা দেখতে পাই জিজিকে ওর ফ্রেন্ড মোমোর সাথে একটি বারে, আর এখানে ও মোমোকে সবকিছু বলে আমি বুঝতে পারছি না আমার সাথে এই সব কিছু কেন হচ্ছে, আমার মনে হচ্ছে আমি বারবার হুয়ের কাছ থেকে দূরে সরে যাচ্ছি। তারা দুজনে এখানে অনেক বেশি ড্রিঙ্ক করে। জিজি একটু বেশি ড্রিঙ্ক করে নিয়েছিল। মোমো বলে এখন তো তোমাকে এখান থেকে নেওয়ার জন্য শুধুমাত্র হুকেই আসতে হবে। একটু পরে হু চলে আসে। জিজি এখানে অনেক ড্রাঙ্ক হয়ে গিয়েছিল, তাই ও হুকে দেখার পর নিজের ফ্লার্টিং কাজ শুরু করে দেয়, আর হুকে বারবার বলছিল তুমি আমার সাথে রোম্যান্স করো। হু ওকে বলে তুমি কি শিওর যে আমি তোমার সাথে এটি করব। আসলে বিয়ের পরে তারা দুজনে শুধুমাত্র একবার নাইট স্পেন্ড করেছে, আর এরপরে কখনো তো জিজি ওর কাছেও আসেনি, তাই তারা দুজনে আর নাইট স্পেন্ডও করতে পারেনি। কিন্তু আজ এখানে জিজি ওকে বারবার এটা বলতে থাকে, তাই ফাইনালি তারা দুজনে এত বছর পর আবারও একসাথে নাইট স্পেন্ড করে। পরের দিন সকালে জিজি মোমোকে বলে তুমি কেন আমাকে এমনটি করতে বাধা দাওনি। তখন মোমো বলে যেখানে তোমার হাজবেন্ডই তোমাকে ছাড়তে চাচ্ছিল না, তাহলে আমি কি করব। জিজি ড্রেসের উপরে পানি পড়ে যায় ওখান থেকে বাইরে আসে, তখন ওই অচেনা ছেলেটির সাথে ধাক্কা লাগে, আর ছেলেটির হাত থেকে একটি বুক নিচে পড়ে যায়। জিজি এটা পড়তে নিয়েছিল, কিন্তু ছেলেটি ফিরে এসে বুকটি নিয়ে যায়, তার সাথে এখানে জিজির মেমোরি ওইটুকু লস করে দেয়, মানে জিজির আর মনেই থাকে না তার সাথে কোনো ছেলের দেখা হয়েছিল। জিজি বলে আমি এখানে কি করছি, ওখান থেকে বাইরে আসে। তখন কিছু গুন্ডারা জিজিকে কিডন্যাপ করে নেয়। জিজি তো মনে করেছিল ওকে গু কিডন্যাপ করেছে। জিজির পাশাপাশি আমরা এখানে ওই মেয়েটিকেও দেখতে পাই। তারা দুজনেই মনে করে যে গু ওদেরকে কিডন্যাপ করেছে, তাই বলছিল গু তোমাদেরকে যত টাকা দিয়েছে আমরা ওর থেকেও বেশি টাকা তোমাদেরকে দেব। কিন্তু ওরা বলে তোমাদের কি মনে হয় যে আমরা টাকার জন্য তোমাদেরকে ছেড়ে দেব। আর দুজনকে একটি জায়গায় নিয়ে এসে বন্দি করে রাখে, আর ওদেরকে ছাড়ার জন্য অনেক বেশি টাকা দাবি করেছিল। জিজি বলে আমি কিছুতেই আমার হাজবেন্ডের এত বেশি টাকা নষ্ট করতে দেব না। একটু পরেই ওখানে হুয়া চলে আসে, ওদেরকে টাকা দিয়ে জিজিকে বাঁচিয়ে নেয়, আর জিজিকে সুস্থ দেখার পর অনেক খুশি হয়ে যায়। তখন ভিতরে গু এসেছিল। এই গুন্ডাদেরকে দেখার পর ও নিজেও অবাক হয়ে যায় যে এরা তো আমার পাঠানো গুন্ডা না, বরং অন্য কেউ আবার এখানে ওদেরকে কিডন্যাপ করেছে। জিজি তখন গুন্ডাদেরকে ভয় দেখায় আর নিজের নাম্বার ওদেরকে দিয়ে বলে আমাকে বলবে তোমাদেরকে কে এখানে পাঠিয়েছিল, নয়তো তোমাদের খবর রয়েছে। এখানে আমরা জানতে পারি এই সব কিছু ওই রাইটার করছে। এরপরে জিজি ওখান থেকে নিজের মম আর ড্যাডের সাথে দেখা করতে আসে। এখানে হুজি প্রথমবার ওদের দুজনকে মম আর ড্যাড বলেছিল, যে এটা শোনার পর দুজনে অনেক খুশি হয়ে যায়। রাতে হুয়া জিজিকে বাসায় নিয়ে আসে, কারণ জিজি ঘুমিয়ে পড়েছিল। দুজনে আজ থেকে অনেক ভালো একটি কাপলের মতন থাকতে শুরু করেছে। দুজনের ভিতরে প্রায় সবকিছু ঠিক হয়ে এসেছিল, দুজনে রোম্যান্স করতে থাকে, সবকিছুই করছিল, হ্যাপিতে থাকতে শুরু করে। পরের দিন জিজি একটি কাজের জন্য বাইরে আসে, ওখানে ওই রাইটারকে দেখতে পায়, আর এখানে একটি লেটারও দেখতে পায় যেটা কিনা জিজির জন্যই ওই লোকটি রেখে গিয়েছিল। জিজি একটি রুমের বাইরে আসে, কিন্তু অদ্ভুত একটি শক্তি ওকে রুমের ভিতরে নিয়ে যায়। জিজি মনে করেছিল এই রুমের ভিতরে হু রয়েছে, কিন্তু এখানে গুকে দেখার পর অবাক হয়ে যায়, আর গু মনে করে জিজি ওকে লাইক করে তাই এই রুমের ভিতরে এসেছে।
বাট জিজি বলে আমি ভুলে এই রুমে এসেছি আর আমি তো এখানে আসতেও চাচ্ছিলাম না, বুঝতে পারিনি কিভাবে এখানে চলে এসেছি। আর আমি শুধুমাত্র হুকে লাইক করি, হুয়ের সাথেই থাকবো। এই কথাগুলো ও যতবার বলছিল ততবারই ওর মাথায় পেন হতে থাকে। এই সব কিছুতে সব থেকে বেশি অবাক হয় গু, যে জিজি মাঝে মধ্যে এরকম কেন ব্যবহার করে। জিজি বলে আমাকে এখান থেকে চলে যেতে হবে আর আমি কখনোই তোমার সাথে থাকবো না। বাইরে কিছু মিডিয়ার লোকজনেরা চলে এসেছিল জিজির রিপুটেশন খারাপ করার জন্য। তখন জিজি বাইরে আসে আর বলে আমার পারমিশন ছাড়া আপনারা এরকম ভাবে আমার রুমের বাইরে থাকতে পারেন না, আর আমি এখানে শুধুমাত্র রেস্ট করতে এসেছিলাম। হু ওকে নিজের সাথে করে নিয়ে যায়। দুজনকে একসাথে যেতে দেখে এখানে গুয়ের কেন জানি খারাপ লাগে। মানে এই কিছুদিনের ভিতরে গু নিজেও জিজিকে লাইক করে ফেলেছে, কিন্তু ও তো এখন কিছুতেই জিজিকে নিজের করে পাবে না। জিজি যখন হুয়ের সাথে ওখান থেকে যাচ্ছিল ওর মাথায় পেন হয় আর অজ্ঞান হয়ে যায়। এরপরেই তো জিজি কমাতে চলে যায়, যেখানে পুরো ফ্যামিলি জিজির পাশে থাকতে শুরু করে। তারা জিজিকে সম্পূর্ণভাবে সুস্থ করার চেষ্টা করছিল, কিন্তু অনেক দিন পার হয়ে যায়, জিজি কমা থেকে উঠতে পারছিল না। আর এই কয়দিনে হু তখন জিজির ডায়েরি পড়তে থাকে, যেখান থেকে ও জানতে পারে জিজি আসলে 18 বছর থেকে টাইম ট্রাভেল করে এই জায়গায় চলে এসেছে। পরের সিনে জিজিকে দেখানো হয় জিজি তখন কমার ভিতরে পুরো জায়গাটি ঘুরে ঘুরে দেখতে থাকে। আর রাইটার এখানে জিজিকে বলে আমার পুরো ফ্যামিলি নষ্ট হয়ে গিয়েছে, তাই আমি তোমাকে এরকম ভাবে এখানে চালাচ্ছি যাতে করে তোমার ফ্যামিলিটাও নষ্ট হয়ে যায়। জিজি এইসব কিছু শোনার পরে কান্না করে বলে আপনি যেহেতু আমাকে ভিলেন বানাবেনই, তাহলে কেন হুকে লাইক করতে দিয়েছেন, আর এখন আমার পুরো ফ্যামিলি কেন নষ্ট করে দিচ্ছেন। আপনার পুরো ফ্যামিলি নষ্ট হয়েছে, তাই বলে কি আমার ফ্যামিলিটাও নষ্ট করে দেবেন। এখানে অনেক কথা বলে। এইসব শোনার পর রাইটার নিজের ভুল বুঝতে পারে আর জিজিকে কমার ভিতর থেকে বের করে দেয়। একদিন হুও জিজিকে বাহিরে নিয়ে এসেছিল, তখনই হঠাৎ করে জিজির জ্ঞান ফিরে আসে আর নিজের সাথে এখানে হুয়োকে দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়। আর হুয়ো ওকে দেখতে পেয়ে খুশি হয়েছিল যে এতদিন পর জিজি আবারও ঠিক হতে পেরেছে। হুয়ো এখানে জিজিকে বলে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। পরের সিনে দেখানো হয় জিজি বসে রয়েছে, তখনই হুয়ো একটি বক্সের ভিতর থেকে বের হয়ে আসে। হুয়ো এখানে ওই রকমই ড্রেস আপ করেছিল যে রকমটা স্কুলে থাকতে জিজি করেছিল আর ওকে প্রপোজ করেছিল। সেম ভাবে এখানে হুয়ো জিজিকে প্রপোজ করে আর বলে আমি সারা জীবন তোমার সাথেই থাকবো। জিজি এটা দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায় আর ওর প্রপোজালটাও অ্যাকসেপ্ট করে নেয়। তাদের দুজনের এই সুন্দর একটি সিনের সাথে ড্রামাটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে আজকের এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও দেখার জন্য। বাই বাই।